আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আলোচনার টপিকটা হচ্ছে এবারে শর্ট সিলেবাস আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি। শুধু এবারে শর্ট সিলেবাসে যারা পরীক্ষা দিবে তাদের জন্যই নয়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যে কোনো বছরে আমাদের এসএসসি পরীক্ষার জন্য সবথেকে ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট অধ্যায়ের মধ্যে দুইটা অধ্যায় হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি, আর হচ্ছে আমাদের যে সার্কিটের অধ্যায়টা আছে একাদশ অধ্যায় সেইটা। তো চতুর্থ অধ্যায় আমরা প্রথমেই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা হিউজ পরিমাণে প্রবলেম সলভ করার চেষ্টা করবো। অবশ্যই প্রবলেম গুলো হবে আমাদের বোর্ড কোশ্চেন থেকে সিলেক্টিভ কিছু ম্যাথ। তো আমাদের প্রথমে যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা হচ্ছে যে জনি ও রনির ভর হচ্ছে যথাক্রমে 40 কেজি ও 50 কেজি, প্রতিটি 20 সেন্টিমিটার উঁচু এরকম 20টা সিঁড়ি আছে যেটা বেয়ে তারা উপরে উঠবে। এখন উপরে বেয়ে ওঠার সময় দেখা গেল যে জনির কৃতকাজটা বেশ, জনি আর রনি তারা যথাক্রমে 10 থেকে 18 সেকেন্ড করে সময় নেয়। এখন কথা হচ্ছে রনির কৃতকাজ বেশি, বাট রনির কৃতকাজ বেশি হওয়া সত্ত্বেও জনির ক্ষমতা বেশি, এবং আমাদেরকে সেটা এক্সপ্লেন করতে বলা হয়েছে। এটা দিনাজপুর বোর্ড 2016 এসেছিল। এখন আমাদের এখানে একটা টার্ম আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কৃতকাজ, রাইট? তো কৃতকাজ এই যে ওয়ার্ডটা আছে অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটাকে আমরা বিভিন্ন নামে দেখে থাকতে পারি। তো সেরকম যেরকম ধরো বিভব শক্তি, কৃতকাজ, সঞ্চিত শক্তি, ব্যয়িত শক্তি। আর এই চারটা নামের প্রত্যেকটারই ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন হচ্ছে এমজিএইচ। অর্থাৎ আমাদের বিভব শক্তি বের করতে বললে আমরা ফর্মুলা বের করবো এমজিএইচ। আমাদের যদি সঞ্চিত শক্তি, কৃতকাজ, ব্যয়িত শক্তি যেটা বের করতে বলবো আমাদের ফর্মুলা হবে এমজিএইচ। এখন কথা হচ্ছে ব্যয়িত শক্তিটার ক্ষেত্রে আমরা একটা ব্যতিক্রম দেখতে পাই, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। যে যদি মেশিনের বা কোনো যন্ত্রের ব্যয়িত শক্তি আমাদেরকে হিসাব করতে বলে, সেক্ষেত্রে যন্ত্রের যে মোট প্রদত্ত ক্ষমতা থাকবে সেটা আমাদের তখন কনসিডারেশনে আনতে হবে। এখন এখানে এই যে আমাদের সূত্রটা রয়েছে এমজিএইচ, এখানে এমটা হচ্ছে আমাদের ভর বা মাস, যেটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটাকে আমরা বলে থাকি অভিকর্ষজ ত্বরণ। আর এইটা হচ্ছে আমাদের ভূমি থেকে একটা বস্তু কতটুকু উচ্চতায় আমরা বস্তুটাকে নিয়ে গেছি, সেটাই হচ্ছে আমাদের এখানে এইচ। অর্থাৎ ভূমি থেকে আমরা বস্তুটাকে কতটুকু উপরে তুলছি। এখন আমরা আমাদের মূল অঙ্কে চলে যাব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলে দিছে যে রনির কৃতকাজটা বেশি। তো এটা তো আমাদেরকে আগে দেখাতে হবে, কারণ এটা আমাদের বিশ্লেষণ করতে বলছে। আমরা আগে বিশ্লেষণ করি ম্যাথমেটিক্যালি যে হ্যাঁ সত্যিকার অর্থে রনির কৃতকাজটা বেশি। তো আমাদের এখানে রনির কৃতকাজ, তো আমাদের রনির কৃতকাজটাকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করতে পারি। তো আমাদের কৃতকাজের ক্ষেত্রে যে ফর্মুলাটা অ্যাকচুয়ালি আমরা জানি যে কাজ সমান বল গুণ সরণ, এটা ছিল আমাদের কাজের বেসিক ফর্মুলা। আমরা প্রথমে সূত্রটাকে একটু ডিরাইভ করার চেষ্টা করি। কাজ হচ্ছে বল গুণ সরণ অর্থাৎ এফএস। এখন আমরা জানি বল সমান হচ্ছে ভর গুণ ত্বরণ অর্থাৎ এমএএস। এখন একটু খেয়াল করো, এই বস্তুটাকে কিন্তু তারা সিঁড়ি বেয়ে তাদের উপরে ওঠার ক্ষেত্রে আমাদের এই অঙ্কটা যে তারা সিঁড়ি বেয়ে নিচ থেকে উপরে উঠতেছে, অর্থাৎ এখানে সরণটা হচ্ছে ভূমি থেকে নিয়ে উপরে কোন একটা পয়েন্টার, অর্থাৎ আমাদের ভূমি থেকে তার উপরে উঠতেছে, অর্থাৎ তাদের ভরের সরণটা হচ্ছে ভূমি থেকে উপরের কোন একটা বিন্দুতে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে অভিকর্ষজ ত্বরণ আছে তার বিরুদ্ধে একটা কাজ করা হইতেছে, অর্থাৎ এখানে যে আমাদের ত্বরণ সেটা হবে অভিকর্ষজ ত্বরণ। আর যেহেতু তার একটা সার্টেন পরিমাণে দূরত্ব উচ্চতা হিসেবে অতিক্রম করতেছে, তাই এখানে সরণটা এস থাকবে না, সরণটাকে আমরা এখানে এইচ হিসাব করব। যদিও এখানে এইচটা উচ্চতা, বাট এই উচ্চতাটা হচ্ছে এক ধরনের সরণ। আমরা এখান থেকে যদি জাস্ট ভ্যালুগুলোকে বসায় দেই, আমাদের রনির ভর ছিল আমাদের 50 কেজি, যদি এখানে যথাক্রমে আছে মানে হচ্ছে জনির ভর 40 কেজি, রনির ভর 50 কেজি। অভিকর্ষজ ত্বরণের মান আজীবনের জন্য ফিক্সড, সেটা হচ্ছে 8.9 আমরা অলওয়েজ ইউজ করব, 9.8 অলওয়েজ ইউজ করব। বাট অনেক সময় কোশ্চেনে দেখা যায় যে সেখানে এই মানটা দেওয়া থাকে, হতে পারে সেখানে 9.82 দেওয়া, তখন আবার তুমি যদি 9.8 ইউজ করো সেক্ষেত্রে অঙ্কটা কিন্তু কেটে দিবে স্যার। আচ্ছা, আর এইচ হচ্ছে কি আমাদের উচ্চতা, সে কতটুকু উচ্চতায় উঠছে সিঁড়ি বেয়ে। এখন আমাদের এখানে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি যে একটা সিঁড়ির উচ্চতা হচ্ছে 20 সেন্টিমিটার করে, সেরকম ভাবে 20টা সিঁড়ি অতিক্রম করছে। তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করে কি পাবো, সেটা হচ্ছে 400 সেন্টিমিটার। 20 গুণ 20 সমান 400 সেন্টিমিটার। এখন কথা হচ্ছে আমাদের ফিজিক্সে আমরা সবসময় এসআই একক ব্যবহার করি, আর আমাদের দূরত্বের এসআই একক হচ্ছে মিটার। অর্থাৎ আমাদের যখনই কোনো দূরত্ব আমাদের সেন্টিমিটার এককে দেওয়া থাকবে বা অন্য যে কোনো এককে দেওয়া থাকবে, আমরা চেষ্টা করবো সেটাকে আগে মিটার এককে নিয়ে নেওয়ার। এখন সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে আমাদেরকে 100 দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ 400 কে আমরা এখন 100 দিয়ে ভাগ করব। 400 কে যদি 100 দিয়ে ভাগ করি আমরা অবশ্যই 4 পাবো, তাহলে আমাদের এখানে আসবে 4 মিটার।
এখন কথা হইতাছে আমরা এখানে ভরের একক যে কেজি, তারপরে অভিকর্ষ ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার, আর হচ্ছে আমাদের দূরত্বের একক মিটার, এই সকল এককগুলো কিন্তু আমরা মাঝখানে লিখি নাই। তো এককগুলো আমি তোমাদেরকে সাজেস্ট করব ক্যালকুলেশনের মাঝখানে কখনো এককটা লিখবা না, জাস্ট ক্যালকুলেশনের মাঝখানে এককটা কখনোই লিখবা না, জাস্ট শেষে এককটা লিখে দেবে অ্যানসারের সময়। তো পুরোটাকে ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1962 জুল। তো এটা হচ্ছে আমাদের এখানে রনিকৃত কাজ। সেম ওয়েতে আমরা জনিকৃত কাজটা বের করতে পারি। তো আমাদের রনিকৃত কাজটা যদি W হয় তাহলে জনিকৃত কাজটাকে আমরা W প্রাইম ধরে নিচ্ছি। তো W প্রাইম ইজ ইকুয়াল টু আমাদের সে একই রকম ভাবে mgh হবে। এখন এখানে কথা হইতাছে রনির জন্য যে অভিকর্ষ ত্বরণ g এর মান যা, জনির জন্য তা। রনি যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছে 4 মিটার, জনিও সেম পরিমাণ দূরত্ব অতিক্রম করবে 4 মিটার, বাট তাদের উভয়ের ভর কিন্তু সেম না। অর্থাৎ একটা ভরকে যদি আমি m ধরি, আরেকটা ভরকে m প্রাইম ধরে নেওয়াটা বেটার। এখন জনির ভরটা কত? জনির ভরটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে 40 কেজি। অভিকর্ষ ত্বরণ সবসময়ের জন্য 9.8, আর আমরা আগে হিসাব করে দেখছি যে সে 4 মিটার দূরত্ব অতিক্রম করবে, কারণ দুইজন একই সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। তো আমাদের এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে 1568 জুল। এখান থেকে একটা বিষয় খুব সহজে আমরা বলতে পারি যে যেহেতু রনির কৃত কাজটা 1962 আর জনির কৃত কাজটা 1568, অর্থাৎ খুব ইজিলি বলা যায় যে এই কৃত কাজটা বেশি। অর্থাৎ আমাদের প্রশ্নে যেটা বলছিল যে রনির কৃত কাজ বেশি, তো আমাদের সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ রনির কৃত কাজটা বেশি। আচ্ছা, প্রাথমিকভাবে আমরা ম্যাথমেটিক্যালি এটা দেখিয়ে দিচ্ছি যে আমাদের রনির কৃত কাজটা বেশি। তাই আমাদের সেকেন্ড স্টেপ সেটা হচ্ছে এখন ক্ষমতা নিয়ে। ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। কেন পি দ্বারা প্রকাশ করি? কারণ পি ফর পাওয়ার, পি দ্বারা পাওয়ার হয় পাওয়ার মানে ক্ষমতা। তো আমাদের ক্ষমতা সমান হচ্ছে কাজ বাই সময়। ক্ষমতা মানে হচ্ছে কাজ বাই সময়। এখন রনির যে কৃত কাজ বা রনির দ্বারা করা কাজ সেটা কিন্তু আমরা আগে বের করে আসছি, সেটা হচ্ছে 1962। এটাকে ডিভাইড করতে হবে সময় দিয়ে, সেই কাজটা কতটুকু সময় নিয়ে করছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে রনি কাজটা করছে 18 সেকেন্ড সময়, রাইট? তো আমাদের এখানে 18 দ্বারা এটাকে ডিভাইড করতে হবে। 1962 ডিভাইডেড বাই 80, অ্যান্সার আসছে 109। এখন ক্ষমতার এককটা কি হবে? ক্ষমতা তো অনেকগুলো একক আমরা ইউজ করতে পারি, বাট এই ক্ষেত্রে ক্ষমতার যে এসআই একক সেটা হচ্ছে ওয়াট। বাট আমাদের এই এসআই এককের প্রবর্তন শুরু হওয়ার আগে ক্ষমতা সবথেকে প্রচলিত এককটা ছিল এইচপি, যেটাকে আমরা হর্স পাওয়ার বলে থাকি। তো এইচপি এককের সাথে এখন আমাদের ওয়াটের একটা সম্পর্ক আছে, এমনকি কিছু ভোট কোশ্চেনে এটা ইউজও দেখা যায়। তো আমাদের যদি কখনো এইচপি দেওয়া থাকে তখন আমরা একটা বিষয় মুখস্থ রাখবো, সেটা হচ্ছে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট। এককটা আমাদের মুখস্থ রাখতে হবে যে 1 এইচপি সমান 746 ওয়াট। আচ্ছা, তো আমাদের এখান থেকে রনির ক্ষমতাটা আমরা বের করে ফেললাম। এখন আমাদেরকে জনির ক্ষমতাটা বের করতে হবে। অর্থাৎ আমাদের পি প্রাইম বের করতে হবে। এখন পি প্রাইম হচ্ছে আবার আমাদের ক্ষমতা সমান কাজ বাই সময়। এখন কথা হচ্ছে যেহেতু আমরা অলরেডি রনির ক্ষমতাকে ডব্লিউ ধরছিলাম আর জনির ক্ষমতাটাকে ডব্লিউ প্রাইম ধরছিলাম, আর রনির ক্ষমতা যদি টি হয় তাহলে জনির ক্ষমতাটাকে আমরা সিম্পলি টি প্রাইম ধরে নিচ্ছি। এখন জনির যে কৃত কাজ সেটা আমরা আগে বের করছি 1568, আর এই যে সিঁড়ি উপরে ওঠা তার যে কাজ ছিল সেই কাজটা কমপ্লিট করতে সে সময় নিয়েছিল 10 সেকেন্ড। তো এটাকে আমরা 10 দিয়ে ভাগ করে দিব। এটা করে আমাদের যে অ্যানসারটা আসবে সেটা হচ্ছে 156.96 ওয়াট। নাও দ্য পয়েন্ট টু বি নোটেড সেটা হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যানসার কিন্তু জাস্ট এতটুকু হবে, বিকজ আমাদেরকে বলে দিয়েছে যে জনির ক্ষমতা বেশি। হ্যাঁ, জনির ক্ষমতা বেশি সেটা আমরা বের করে ফেলছি। রনির ক্ষমতা 109 ওয়াট আর জনির ক্ষমতা হচ্ছে 156.96 ওয়াট। দ্যাটস ওয়াই আমরা এটা প্রুভেন যে যদিও রনির কৃতকাজ বেশি কিন্তু রনির কৃতকাজ বেশি কিন্তু জনির ক্ষমতাটা আলটিমেটলি বেশি। এখন আমাদের দ্বিতীয় ম্যাথটা হচ্ছে এরকম যে আমাদের একটা বস্তু ভূমি থেকে সার্টেন একটা উচ্চতায় আছে, সেই সার্টেন উচ্চতাটা হচ্ছে 50 মিটার ভূমি থেকে। তো এই বস্তুটা এখানে
বস্তুটার ভর বা মাস হচ্ছে 10 কেজি, আর আমাদের কোশ্চেনটা হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। বেশ পপুলার একটা কোশ্চেন, অনেক সময় দ্বিগুণের পরিবর্তে 1/3 হবে কখন, এই ধরনের কোশ্চেন করে থাকে, বাট একটা দিয়ে করতে পারলে বাকিগুলো আমাদের জন্য পারাটা ইজি আলটিমেটলি। তো আমাদের এখন ব্যাপারটা হচ্ছে বিভব শক্তিকে নিয়ে আর গতি শক্তিকে নিয়ে। তো ভূমি থেকে কত উচ্চতায় সেটা সমান হবে সেটা আমরা ধরে নিচ্ছি যে ভূমি থেকে s পরিমাণ উচ্চতায়, ভূমি থেকে s পরিমাণ উচ্চতায় আমাদের এই এ বস্তুটার বিভব শক্তি গতি শক্তি সমান হবে। বিষয়টা কি দেখো, আমি যখন এই অবস্থান থেকে এই বস্তুটাকে মুক্তভাবে ছেড়ে দেব, উপর থেকে কোনো একটা ছেড়ে দেবে, সেটা অবশ্যই নিচের দিকে পড়বে। এখন পড়ার সময় বস্তুটা বিভিন্ন পয়েন্টে পড়বে, পরে পরে আলটিমেটলি সে ভূমির সাথে সি বিন্দুতে পড়বে। এখন এই যে বস্তুটা, এই বস্তুটা পড়তেছে বিভিন্ন বিন্দুতে, তার বিভিন্ন রকমের গতি শক্তি, বিভিন্ন রকমের বিভব শক্তি থাকবে, আর সেটা আমাদেরকে একটু হিসাব করে দেখাতে হবে যে আলটিমেটলি কোন বিন্দুটাতে আমাদের বিভব শক্তি হবে, গতি শক্তি হবে বিভব শক্তির দ্বিগুণ। এই জিনিসটা আমাদেরকে এখন এক্সপ্লেইন করে দেখাতে হবে। তো আমাদের প্রথম বিষয়টা হচ্ছে যে বিভব শক্তিকে আমরা কি লিখতে পারি, গতি শক্তিকে আমরা লিখতে পারি ই কে, আর বিভব শক্তিকে আমরা লিখে থাকি ইপি। এখন কেন ইকে আর কেন ইপি? কে ফর কাইনেটিক, কাইনেটিক মানে হচ্ছে গতি, আর ই তে এনার্জি, তাহলে গতি শক্তি, আর পি তে হচ্ছে পটেনশিয়াল, ই তে এনার্জি, তাহলে পটেনশিয়াল এনার্জি ইপি। এখন কথা হইতাছে আমাদের বিভব শক্তি আর গতি শক্তি এখানে সমান না, কারণ হচ্ছে আমাদের এখানে বলে দিয়েছে যে গতি শক্তি হবে বিভব শক্তির দ্বিগুণ। এখন তাহলে দ্বিগুণ মানে তো দুইটা কার সাথে গুণ হবে, গতি শক্তির সাথে নাকি বিভব শক্তির সাথে? তাহলে আমি এখানে বলি যে খুব বেশি ক্লিয়ার না করে জাস্ট শর্টকাটলি মনে রাখার চেষ্টা করো, দ্বিগুণ কথাটা কার কাছে লেখা আছে, গতি শক্তির কাছে নাকি বিভব শক্তির কাছে? অবশ্যই যে কেউ আমাকে উত্তর দিবা যে বিভব শক্তির কাছে লেখা আছে, তাহলে আমি বলবো যার কাছে লেখা আছে তার সাথে 2 গুণ করে দাও। আর এই বিষয়টা কাজে দেয় পরীক্ষার সময় আলটিমেটলি। তো আমাদের এখন গতি শক্তির ফর্মুলাটা আমাদের আশা করি সবাই জানা আছে, যে গতি শক্তি সমান হাফ অফ mv স্কয়ার, আর বিভব শক্তি হচ্ছে ইপি মানে হচ্ছে mgh। এতটুকু ফর্মুলা মুখস্থ বিদ্যা। তারপরের কাজটা হচ্ছে আমাদের আসল কাজ, সেটা হচ্ছে কি দেখো, আমরা এখন জাস্ট এখানে হাফ আছে, এই হাফটাকে আমরা যদি পক্ষান্তর করি তাহলে সে উল্টে যাবে, নিচে দুটো উপরে, উপরের একটা নিচে চলে যাবে। দ্যাটস আমরা বলতে পারবো যে mv স্কয়ার ইজ ইকুয়াল টু a2 আর a2 গুণ হয়ে যাবে 4, আর এখানে আছে mgh। এখন কিছু পরিবর্ধনের ব্যাপার আছে, সেটা হইতেছে v স্কয়ারটা আমাদের বের করতে হবে, কারণ v স্কয়ার তো দেওয়া নাই, m মানে হচ্ছে বস্তুটার ভর, সেটা দেওয়া আছে 10 কেজি, কিন্তু দেওয়া নাই v স্কয়ারটা বের করতে হবে। আমরা জানি v স্কয়ারের সূত্রটা আমাদের হচ্ছে u স্কয়ার প্লাস টুয়াইস as, কিন্তু এখানে তো আমাদের ত্বরণ a না, এখানে ত্বরণ হচ্ছে অভিকর্ষজ ত্বরণ g, আর উচ্চতা তো আর s হবে না, উচ্চতা হইতেছে আমাদের এখানে h, যেহেতু এখানে উচ্চতা সরণের বিষয়টা আসতেছে না, এটা ইজ ইকুয়াল টু আমাদের এখানে 4mgh। তো যে মূল পরিবর্তন সেটা আমরা আলটিমেটলি এখনই করব, সেটা হচ্ছে m আমাদের দেওয়া আছে, v স্কয়ার মানে আমরা বের করতেছি, আর হ্যাঁ ভালো কথা, সেটা হচ্ছে v স্কয়ারের সূত্রটা কোথা থেকে পেলাম, এটা তো চতুর্থ অধ্যায়ের সূত্র না, অবভিয়াসলি এটা চতুর্থ অধ্যায়ের সূত্র নয়, এই অধ্যায়টা আমরা নিয়েছি আমাদের গতির অধ্যায় থেকে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের সূত্র এটা। এখন বলবো দ্বিতীয় অধ্যায় আমাদের শর্ট সিলেবাসে নাই, হ্যাঁ শর্ট সিলেবাসে থাকুক বা নাই থাকুক, বিষয়টা হইতেছে দ্বিতীয় অধ্যায়ের কিছু ম্যাথ আমাদের এখানে কাজে লাগতেছে, কিছু করার নাই, আমাদের সেটা লাগবে, শর্ট সিলেবাসে থাকুক বা না থাকুক, যদি আমি ভালো জানি না যে শর্ট সিলেবাসে আছে কিনা। যাই হোক, এখন আমাদের মানগুলো বসাতে হবে। ইউ স্কয়ার, ইউ মানে হচ্ছে বস্তুটার আদি গতি, অর্থাৎ বস্তুটার ইনিশিয়াল স্টেজে তার গতিটা কেমন ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়াল স্টেজে বস্তুটা ছিল এই অবস্থানে, সেখানে বস্তুটা ছিল স্থির, আর আমাদের এই স্থির বস্তুর জন্য আদি বেগ সবসময় 0 হয়, তার মানে এখানে ইউ স্কয়ারের পরিবর্তে আমরা কত লিখতে পারি, একটা ঘোড়ার ডিম। দেন হচ্ছে 2 তো 2, এটা তো হচ্ছে আমাদের একটা ধ্রুব মান, এটা কোনো চেঞ্জ নাই। দেন হচ্ছে জি, অভিকর্ষজ ত্বরণের মানটাও আজীবনের জন্য ফিক্স থাকে। এখন এই যে h, এখন শর্টকাট বিষয়ের আমাদের একটা গুরুত্ব আছে, সেটা হচ্ছে এই h আর এই h কি সেম না, কিন্তু কখনোই সেম না, কারণ হচ্ছে গতিশক্তি সময় আমরা যে বেগটা হিসাব করি, সেই বেগটা হইতেছে বস্তুটা এই অবস্থান থেকে এই অবস্থানে আসার সময়, a থেকে b তে আসার সময় বস্তুটার অবস্থান, অর্থাৎ সে a থেকে b তে আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সেটা আমাদের হবে এখানে h, a থেকে b তে আসতে, অর্থাৎ আমাদের গতিশক্তি যে v স্কয়ার আমরা বের করব, সেই সময় আমরা হিসাব করব বস্তুটা ইনিশিয়াল স্টেজ থেকে শেষ অবস্থানে আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তো আমরা বাই ডিফল্ট ধরে নিছিলাম এটা হচ্ছে আমাদের h, পুরোটা 50 মিটার, এতটুকু হচ্ছে আমাদের s, তাহলে এতটুকু কত হবে h - s। তাহলে এখানে h বলতে আমরা আসলে কি বসাবো,
H minus S। এরপর আমরা এখানে আসি 4mgh। m তো বস্তুর ভর, এটা ফিক্সড, g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এটাও ফিক্সড। h কি নিয়ে হচ্ছে কাহিনী। এখন h টা কোন h? এই h টা হচ্ছে, একটু খেয়াল করো, বিভব শক্তির ক্ষেত্রে আমি বলছিলাম h হবে সবসময় সে ভূমি থেকে কতটুকু উপরে আছে, গতি শক্তির ক্ষেত্রে সে উপর থেকে কতটুকু নিচে আসছে, বিভব শক্তির ক্ষেত্রে সে নিচে থেকে কতটুকু উপরে গেছে, নিচে থেকে কতটুকু উপরে গেছে s পরিমাণ। তাহলে এখানে mgh নয়, এখানে হবে mgs। আচ্ছা, আমরা ভরটাকে আমি রাখি, মানটা না বসাই। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের দুনো পাশ থেকে সেম টাইপ জিনিসগুলো আমাদের কাটা চলে যাবে। জাস্ট সেম টাইপ জিনিসগুলো আমরা জাস্ট এখান থেকে কেটে দেবো। তাহলে এখানে m কাটা, এখানে আমাদের তাহলে পড়ে থাকতেছে কি 2g h minus s, আর এখানে আছে আমাদের 4gs। আমরা এই gটাকে কেটে দিতে পারি দুই উভয় পক্ষ থেকে, কারণ এখানে g ওখানে গেলে ভাগ হয়ে যাবে। দেন g by g is crossed out। এখানে 2 into h মানে হচ্ছে 2h minus 2s, আর এখানে আমাদের 4s থাকতেছে। আমরা এখানে 2s টা দুই পাশে নিয়ে গেলে যেটা পাবো সেটা হচ্ছে 6s। তাহলে আমরা লিখতে পারি 6s is equal to twice h। এখন h এর তো ভ্যালুটা আমাদের জানা আছে, h এর ভ্যালুটা হচ্ছে 50 মিটার, তাহলে আমাদের 2h হবে অবশ্যই 100 মিটার। এখন 6s is equal to 100 মিটার, এখান থেকে আমরা বলতে পারি যে s is equal to তাহলে হবে 100 divided by 6। সো আমাদের s is equal to হচ্ছে এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে 16.66 মিটার। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যানসার, যে ভূমি থেকে b উচ্চতা, যেটার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে ভূমি থেকে 16.67 মিটার উচ্চতায় আমাদের গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হয়ে যাবে। এবার আমরা একটা স্পেশাল প্রবলেম সলভ করব। যে পারো তোমাদের খাতার মধ্যে যতগুলো সম্ভব স্টাডি রাখি কোশ্চেনটার পাশে, কারণ এই একটা পার্টিকুলার কোশ্চেন চতুর্থতা থেকে এতবার আসছে, যার কোনো অঙ্ক এতবার আসে নাই। সেই অঙ্কটা হচ্ছে আমাদের একটা জাস্ট ছবি দেওয়া আছে, প্রশ্নের ছবি দেওয়া আছে, বলছে একটা বস্তু বি বিন্দুতে আছে, তার বড় হচ্ছে 40 কেজি, আর সে ভূমি থেকে 50 মিটার উচ্চতায় আছে, ভূমি থেকে সার্টেন কোন একটা বিন্দু আছে সি, তার উচ্চতা হচ্ছে ভূমি থেকে নিয়ে 30 মিটার। আমাদেরকে দেখাতে বলছে যে আমরা যদি বি বিন্দু থেকে বস্তুটাকে মুক্তভাবে ছেড়ে দেই কোনো রকম বাধা ছাড়া, তাহলে আমাদের বি বিন্দুতে বস্তুটার মোট গতিশক্তি, সি বিন্দুতে বস্তুটার মোট গতিশক্তি এবং এই বিন্দুতে বস্তুটার মোট গতিশক্তি বা মোট যে শক্তি থাকবে সেই শক্তিটার পরিমাণ সেম থাকবে। অর্থাৎ আমাদের বিভব শক্তি আর গতিশক্তির যে যোগফল অর্থাৎ মোট শক্তি সেটা সেম হবে। অথবা এখানে এই কোশ্চেনটা এমন হতে পারে যে দেখাও যে উদ্দীপকের চিত্রে বি, সি ও এ বিন্দুতে আমাদের শক্তির যে সংরক্ষণশীলতা নীতি সেটা অনুসৃত হয় বা অনুসরণ করা হয়েছে। তো আমাদের অঙ্কটা যেভাবে থাকুক অনেক রকম ভাবে কোশ্চেনটা থাকতে পারে, বাট উত্তরটা কিন্তু একটাই হবে। তো আমরা প্রথমে যা দেখাবো যে আমাদের বি বিন্দুতে মোট শক্তিটা কি হয়, সি বিন্দুতে মোট শক্তিটা কি হয়, দেন আমাদের এ বিন্দুতে মোট শক্তিটা কত হয়। দেন আমরা বলবো যে হ্যাঁ সব বিন্দুতে আমাদের শক্তি সেম। আর এটা মুখস্থ বিদ্যা, তুমি জাস্ট জেনে রাখো যে হ্যাঁ প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি আজীবনের জন্য সেম থাকবে। আমাদের হচ্ছে প্রথমে বি বিন্দুতে আমাদের বি বিন্দুতে যে মোট শক্তিকে আমরা সবসময় মোট শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করি, ই মানে শক্তি, তাই না? আর মোট শক্তি হচ্ছে, দেখো আমাদের শক্তি দুই প্রকার, বিভব শক্তি আর স্থিতি শক্তি। এখন যেটা স্থিতি শক্তি সেটাকে আমরা বিভব শক্তি বলে থাকি আসলে। তো গতি শক্তি হচ্ছে ই কে আর বিভব শক্তি হচ্ছে ই পি। তাহলে আমরা গতি শক্তি আর বিভব শক্তিকে যোগ করলে সবসময় মোট শক্তিটা পাই। এখন কথা হচ্ছে এই বিন্দুতে বস্তুটা কোথায় আছে, একদম স্থির অবস্থায় আছে। আমি ধরো কলমটাকে এভাবে ধরে আছি, আমি একটু পরে এটাকে ছাড়বো, আর ছাড়ার আগে এটা কিভাবে আছে, অবশ্যই টোটালি স্থির ভাবে আছে। এখন কোন একটা বস্তু যখন স্থির থাকে তখন তার কোনো গতি থাকে না, আর যখন তার গতি থাকে না তখন কি তার গতি শক্তি থাকবে? আমাদের কমন সেন্স কি বলে, গতি নেই গতি শক্তি আছে। ইজ ইট পসিবল? নেভার বি ম্যান। সো আমাদের এখানে অবশ্যই গতি শক্তিটা থাকবে না, অর্থাৎ আমাদের এখানে যে গতি শক্তি সেটা হবে জিরো, গতি শক্তি থাকবে না। অর্থাৎ আমাদের বি বিন্দুতে থাকাকালীন সময় বস্তুটার যে বিভব শক্তি সেটাই হবে তার মোট শক্তি আসলে। তো আমাদের ইপি সমান আমরা কি লিখতে পারি, ইপি মানে হচ্ছে mg h। এখন আমি বারবার বলতেছি, ভালো করে মাথায় ঢুকে আনাও,
বিভব শক্তির যে এইচ সেটা হচ্ছে সে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে, গতি শক্তির যে এইচ সেটা হচ্ছে সে উপর থেকে কতটুকু নিচে নামছে। তো আমাদের এখানে এমটা হচ্ছে বস্তুর ভর, সেটা হচ্ছে 40 কেজি, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ 9.8 এবং এইচ হচ্ছে বস্তুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে। বিভব শক্তির এইচ মানে ভূমি থেকে কতটুকু উপরে আছে, ভূমি থেকে সে 50 মিটার উপরে আছে, তাহলে 50 দিয়ে গুণ দিই। আমাদের বিন্দুতে আমাদের যে মোট শক্তির পরিমাণ সেটা দাঁড়াচ্ছে 19,600 জুল, শক্তি একক জুল। দেন আমাদের এ বিন্দুতে, সরি সি বিন্দুতে আগে সি বিন্দুতে আমাদের যে মোট শক্তি শক্তিকে আমরা এই ধারা প্রকাশ করি ইজ ইকুয়াল টু ই কে প্লাস ইপি। ই কে হচ্ছে গতি শক্তি, গতি শক্তি মানে হচ্ছে হাফ অফ এম ভি স্কয়ার, আর বিভব শক্তি মানে হচ্ছে এম জি এইচ। এখন এখানে যে ভি স্কয়ারের ভ্যালু সেটা আমরা সাইডে বের করে নেই, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টুয়াইস জি এইচ। আমাদের বস্তুটা প্রাথমিকভাবে একদম স্থির ছিল, দ্যাটস এটার কোনো আদিবেগ থাকবে না। আদিবেগ ইউ সমান হবে 0 টু জি এর মান 9.8 আর হচ্ছে উচ্চতাটা, সরি এখন উচ্চতাটা কত হবে আমাদের সি বিন্দুতে? সি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি সে ভূমি থেকে 30 মিটার উচ্চতায় আছে, অর্থাৎ আমাদের বি থেকে সি এর যে দূরত্ব সেটাকে যদি আমরা এমন করতে চাই সেটা হবে 20 মিটার। পুরোটা 50 মিটার, এতটুকু 30 মিটার, সুতরাং বাকিটা অবভিয়াসলি 20 মিটার। এখন আমাদের বিভব শক্তির ক্ষেত্রে আমরা হিসাব করি বস্তুটা উপর থেকে কতটুকু নিচে নামছে, কতটুকু নামছে, 20 মিটার নিচে নামছে, দ্যাটস এখানে এসে হবে 20। তো এটা হিসাব করলে আমরা ভি স্কয়ার ইজ ইকুয়াল টু যেটা পাবো, ভি স্কয়ার আলটিমেট ভ্যালু আমাদের এখান থেকে চলে আসবে, সেটা হচ্ছে সফটওয়্যার ক্যালকুলেটরে আমাদের ভি স্কয়ারের মানটা আসছে 392, অবশ্যই মিটার পার সেকেন্ড। ওকে, তো আমরা এখানে ভ্যালুগুলো আমরা ইনপুট দেওয়ার চেষ্টা করি। হাফ এম মানে হচ্ছে আমাদের 20, সরি এম মানে হচ্ছে 40 আমাদের বস্তুটার ভর, ভি স্কয়ার মান হচ্ছে আমাদের 392 ফর্মুলা প্লাস, দেন হচ্ছে আমাদের আবার বস্তুটার ভর 40, অভিকর্ষিত ত্বরণ 9.8, দেন হচ্ছে এইচ। এখন এই এইচটা হচ্ছে আমাদের বিভব শক্তির এইচ। বিভব শক্তির উচ্চতা আমরা হিসাব করি সে ভূমি থেকে কতটুকু উপরে আছে, ভূমি থেকে হচ্ছে 30 মিটার উপরে, তাহলে এখানে 30। আচ্ছা, তো সবগুলো আমরা যা যোগ বিয়োগ করবা, যা করবা ক্যালকুলেশনের ক্যালকুলেটর ইউজ করে করবা, আলটিমেট অ্যানসারটা এটাই আসবে 19,600। আসতে বাধ্য, সবসময় আসবে। আর একটা চালাকি শিখিয়ে দিই, সেটা হচ্ছে পরীক্ষায় তুমি জাস্ট সামহাউ এমন হয়ে গেল যে ক্যালকুলেশন করে দেখতেছো যে 19,600 আসতেছে না, মানে এখানে একটা শক্তির পরিমাণ আসছে একটা, আর এখানে আরেকটা আসতেছে, তখন আশেপাশে কারো কাছ থেকে জাস্ট জিজ্ঞাসা করে নিবা যে শক্তির পরিমাণটা এখানে কত হবে বিভিন্ন বিন্দুতে, পরে যেটা আসবে সেটাই ঘুরে মিল দিয়ে মেরে দিবা, মানে মাঝখানে ক্যালকুলেশন যাই থাকে, আমার শুরু লাইন আর শেষের লাইন ঠিক আছে। অনেক সময় সারা দেখা যায় যে ঘুরে মিলটা খেয়ে নাম্বারটা দিয়ে দেয়। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের হচ্ছে এই বিন্দুতে মোট শক্তি হিসাব করতে হবে। এখন আমরা যখন প্রথমে দেখতে পাচ্ছিলাম যে বস্তুটা যখন একদম ইনিশিয়াল স্টেজে ছিল তখন তার কোনো গতিশক্তি ছিল না। আবার জেনে নাও যে বস্তুটা যখন একদম লাস্ট স্টেজে চলে আসবে, একদম ভূমিতে স্পর্শ করার আগ মুহূর্তে, তখন তার কোনো বিভব শক্তি থাকবে না। আসলে কেন তার কোনো বিভব শক্তি থাকবে না সেটা আমরা বোঝার চেষ্টা করি। আমাদের বিভব শক্তির ফর্মুলা ছিল mgh। এখন একটু বোঝার চেষ্টা করো সেই এইচটা হচ্ছে কি, সে ভূমি থেকে কতটুকু উপরে আছে। এখন সে যখন একদম লাস্ট স্টেজে চলে আসবে তখন সে কি ভূমি থেকে কোনো সার্টেন উচ্চতা থাকবে? অবশ্যই না, তার ভূমি থেকে উচ্চতা হবে 0। তাহলে আমাদের এখানে h এর মানটা 0, দ্যাটস ওয়াই mgh এর মানও 0ই আসবে। তাহলে আমাদের এখানে যে বিভব শক্তি সেটা হচ্ছে 0। গতিশক্তি হিসাব করতে হবে হাফ অফ এম ভি স্কয়ার। ভি স্কয়ারটাকে আমরা সাইডে বের করে নিতে পারি। আমাদের বস্তুটা যেহেতু শুরুতে স্থির ছিল তাই ইউ এর মান 0, 2 তো 2, জি এর মান 9.8। এখন বিষয়টা হচ্ছে উচ্চতা। আমাদের এই উচ্চতা হচ্ছে সে উপর থেকে কতটুকু দূরত্ব অতিক্রম করে আসছে, সেটা হচ্ছে 50 মিটার। তো জাস্ট এই ভ্যালুটা আমরা এখানে বসায় দিব। তাহলে হাফ ইনটু এম এর মান 40 কেজি, আর ভি এর হিসাবটা হচ্ছে এরকম 2 ইনটু
9.8 ইনটু 50, 0 আমাদের লেখার দরকার নাই, 0 লেখা না লেখা উভয় সমান। ক্যালকুলেশন করবো এন্ড অ্যানসার আসবে 19,600 জুল। আমরা দেখা দিচ্ছি যে আমাদের বি বিন্দুতে মোট শক্তি যা, আমাদের সি বিন্দুতে মোট শক্তি তা, আমাদের এ বিন্দুতে মোট শক্তি তা, অর্থাৎ আমাদের প্রত্যেকটা বিন্দুতেই বস্তুটা পরাকালীন সময়ে মোট যে শক্তি থাকবে, অর্থাৎ তার গতি শক্তি এবং বিভব শক্তির যে সমষ্টি বা যোগফল, সেটা অলওয়েজ আমাদের সমান হবে। আর এটাই হচ্ছে আমাদের এখানে প্রশ্নটা এভাবে হতে পারে যে আমাদের দেখাও বিভিন্ন বিন্দুতে মোট শক্তি সমান, বিভিন্ন বিন্দুতে যে শক্তির সংরক্ষণশীলতার নীতি সেটা অনুসৃত হয়েছে। তো এই টাইপের কোশ্চেন গুলো আসলে আমরা সিম্পলি দেখাই দিব। আর এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, বোর্ডে হিউজ টাইম আসছে, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। আমরা আমাদের কাজ ক্ষমতা শক্তির যে ক্ষমতার পার্টটা আছে সেই পার্টটা নিয়ে আলোচনা করব। আর এই পার্টের ক্ষমতা পার্টের সবথেকে ইম্পর্টেন্ট যেটা বিষয়টা হচ্ছে আমাদের কর্মদক্ষতা, আমরা সেটাও দেখবো। তো আমাদের ক্ষমতা আর কর্মদক্ষতা নিয়ে কি ধরনের কোশ্চেন আসতে পারে সম্পূর্ণটা আমরা একটা জাস্ট উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করবো। আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, 15 কিলোওয়াটের একটা মোটর 2 কুইন্টাল পানি 1 মিনিটে 300 মিটার উঁচুতে উঠাতে পারে। তো আমাদের কোশ্চেন এখান থেকে বোর্ডে অতীতকালে এই ধরনের কোশ্চেন মানে যত টাইপের আসছে সবগুলো আমরা এক কোশ্চেন দেখার চেষ্টা করতেছি। আমাদের এখান থেকে বলতে পারে কৃত কাজ কত, বলতে পারে ক্ষমতা কত, কর্মদক্ষতা কত, ব্যয়িত শক্তি কত, সময় দ্বিগুণ হলে কর্মদক্ষতা কত হবে, কর্মদক্ষতা 5% বৃদ্ধি পেলে ব্যয়িত শক্তি ও সময় হিসাব করতে বলতে পারে আমাদেরকে। অর্থাৎ আমাদের এখানে একটা বিষয় খেয়াল করো, প্রথম যে 3টা কোশ্চেন বা 4টা কোশ্চেন আছে এগুলো আমাদের খুবই সিম্পল ক্রাইটেরিয়ার অঙ্ক, লাস্টে দুটো হচ্ছে একটু হার্ড টপিক। আমাদের এখান থেকে প্রথম যে 3টা অঙ্ক আছে বা 4টা অঙ্ক এগুলো আমাদের জাস্ট গতে দিতে পারে, আর লাস্টে দুটো হচ্ছে আমাদের ঘয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমরা এখন অঙ্কটা শুরু করি। আমাদের প্রথম কাজটা হচ্ছে কৃত কাজ কত। এখন কৃত কাজ কেন বের করতে হবে, দেখো এই যে আমাদের একটা মোটর আছে, মোটরটা পানিটাকে নিচে থেকে উপরে তুলতেছে। এখন বস্তুটা অবস্থানে পরিবর্তন করা হচ্ছে, পানিটা ভূমি থেকে উপরে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ এখানে আমাদের উচ্চতার একটা পরিবর্তন হচ্ছে, বস্তুটাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। অবস্থায় অবশ্যই একটা কৃত কাজ আমাদের থাকবে। তো আমরা কৃত কাজটা বের করি। কৃত কাজ তবে আমাদের এখানে কৃত কাজটাকে আমরা পি দ্বারা ডব্লিউ দ্বারা প্রকাশ করতে পারি। আমাদের ডব্লিউ ইজ ইকুয়াল টু mgh। আমাদের এখানে এটা 2 কুইন্টাল পানিকে উপরে তুলতে পারে, অর্থাৎ আমাদের ভরটা হচ্ছে 2 কুইন্টাল। আমরা জানি 1 কুইন্টাল মানে 100 কেজি, তাহলে 2 কুইন্টাল মানে 200 কেজি, তাহলে ভর হচ্ছে এখানে 200। অভিকর্ষীকরণের মান আজীবনের জন্য 9.8 যদি না প্রশ্নে অন্য কিছু দেওয়া থাকে। উচ্চতা হচ্ছে কি, সে 300 মিটার উঁচুতে উঠতে পারে, তাহলে উচ্চতা হচ্ছে এখানে 300। তো আমরা এখানে সম্পূর্ণ বিষয়টাকে জাস্ট ইজিলি হিসাব করব। হিসাব করার যেটা হবে সেটা হচ্ছে 588,000 জুল, অর্থাৎ 58,800। আমরা ক্লিয়ার করে লিখি 588,000 জুল। এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, যে কৃত কাজটা কত হবে। আমাদের খ নম্বরে বলছে যে ক্ষমতা কত হবে। তো আমরা জানি ক্ষমতা বা P ইজ ইকুয়াল টু হইতেছে আমাদের কাজ বাই সময়। এখন কাজটাকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি, যেটা আমাদের কৃত কাজ। এটাকে আমরা বের করে আসছিলাম, আমরা এর যে আগের অঙ্কটা ছিল আমাদের সেখানে আমরা কৃত কাজটা হিসাব করছি। কৃত কাজের পরিমাণ ছিল আমাদের 588,000 জুল। আর সময় হচ্ছে আমাদের কি, দেখো এই বস্তুটা সম্পূর্ণ পানিটাকে উপরে উঠাতে সময় নেয় 1 মিনিট। এখন আমরা তো মিনিট লিখতে পারবো না, কেন পারবো না, কারণ আমাদের পদার্থবিজ্ঞানে সবসময় এসআই একক ইউজ করতে হয়, আর সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড। তো আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, সেই 60 সেকেন্ড আমাদের এখানে লিখতে হবে। তো আমাদের ডব্লিউ এর ভ্যালুটা আমরা আগে বের করছিলাম 588,000 ডিভাইডেড বাই টি। টি হচ্ছে সময়, এটা আমরা আগে বলছিলাম 60 সেকেন্ড। তো দ্য টোটাল বিষয়টাকে আমরা এখন ক্যালকুলেটর বসে দিয়ে ক্যালকুলেশন করব, যেটা পাবো সেটা হচ্ছে 9800। আর ক্ষমতার একক হচ্ছে ওয়াট। অনেক সময় বইতে দেখতে পারবা এখানে ওয়াট সরাসরি না লিখে শুধু ডব্লিউ লেখা আছে একক, সেটাও সঠিক, সমস্যা নেই, শুধু ডব্লিউ দিয়েও ওয়াট বোঝানো হয়ে থাকে। তো এরপর আমাদের গ নম্বর কোশ্চেনটাতে বের করতে বলছে যে কর্মদক্ষতাটা আমাদের কত হবে। তো আমরা এখন এই মেশিনটা কর্মদক্ষতাটা বের করব। তো আমরা জানি কর্মদক্ষতা এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়, এমন একটা চিহ্ন। আর ইটা মানে হচ্ছে P বাই P প্রাইম। এখন P টা কি আর P প্রাইমটা কি সেটা একটু জানা দরকার। সেটা হচ্ছে P হচ্ছে এখানে আমাদের লব্ধ কার্যকর ক্ষমতা,
আর পি প্রাইমটা হচ্ছে আমাদের মোট প্রদত্ত ক্ষমতা। পি হচ্ছে আমাদের লব্ধ কার্যকর ক্ষমতা, পি প্রাইম হচ্ছে আমাদের মোট প্রদত্ত ক্ষমতা। এখন একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে কর্মদক্ষতার এককটা হয় অবশ্যই একটা পার্সেন্টেজ এককে, অর্থাৎ আমাদের এখানে পার্সেন্টেজ এককটাকে হিসাব করতে হবে। সেই কারণে একটা আমরা 100% যোগ করে গুণ করে থাকি। এখন একটা বিষয় একটু মনে রাখবা যে 100% এটাকে তোমরা যদি ক্যালকুলেটরে হিসাব করো তার মান পাবা 1। অর্থাৎ আমি বলতে যাচ্ছি জাস্ট ক্যালকুলেটরে 100% লিখে ইকুয়াল টু বাটনে প্রেস করো, ভ্যালু আসবে 1। অর্থাৎ আমাদের 100% আমরা যে কোনো জায়গায় গুণাকার লিখতে পারি, কোনো সমস্যা হবে না। এখন একটা ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে আমাদের এই যে পি প্রাইম, সেটা আমাদের সবসময় বের করে থাকি। আমরা যে খ নম্বর অঙ্কটাতে ক্ষমতা বের করছিলাম না পি, সেই পিটাই হচ্ছে আসলে আমাদের লব্ধ কার্যকর ক্ষমতা। অর্থাৎ আমরা নরমালি ম্যাথমেটিক্যালি হিসাব নিকাশ করে যে পিটা বের করি সেটাই হচ্ছে আমাদের লব্ধ কার্যকর ক্ষমতা, যেটা আমরা একটু আগে 9800 ওয়াট হিসাব করে আসছিলাম। 9800 ওয়াট হিসাব করে আসছিলাম, সেটা ছিল আমাদের ক্ষমতা। এখন আমাদের এই পি প্রাইমটা তাহলে কি? মনে রাখবা এই পি প্রাইমটা আজীবনের জন্য ফিক্সড থাকবে, আজীবন ফিক্সড, ওর কোনো চেঞ্জ নাই। এখন ও কত হবে, ওর এক্সট্রিম ভ্যালুটা হচ্ছে সেটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। এখানে 15 কিলোওয়াট দেওয়া আছে। এই 15 কিলোওয়াট বা 15000 ওয়াট সেটা হচ্ছে আমাদের এখানে পি প্রাইম। আর পিটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি হিসাব নিকাশ করে বের করব। এখন একটা সহজ উদাহরণ আমি সবসময় দিয়ে থাকি যে পি আর পি প্রাইমটা কি। লব্ধ কার্যকর ক্ষমতা বা পি, এটা হচ্ছে আমাদের, ধরো একটা মোবাইল ফোনের উদাহরণ দেওয়া যায়। ধরো তোমার মোবাইল ফোনে 64 জিবি স্টোরেজ আছে, 64 জিবি বা গিগাবাইট। তো এই 64 জিবির মধ্যে তুমি ধরো ছবি তুলছো, কিছু অ্যাপ রাখছো তোমার ফোনে। এখন সবকিছু করে কি তুমি কখনো 64 জিবি ফুল ইউজ করে ফেলো, তাহলে তোমার মোবাইল শেষ। কিন্তু অবশ্যই 64 জিবি ইউজ করবে না। তো হতে পারে আমরা তুমি জাস্ট 50 জিবির মতো ইউজ করছো। তো এই যে তোমার মোবাইলে 64 জিবি আছে, সেটা কি আজীবনের জন্য ফিক্সড না? অবশ্যই ফিক্সড, সেটাকে তুমি তো চেঞ্জ করতে পারবে না। তো এটা হচ্ছে তোমার মোট প্রদত্ত ক্ষমতা, যেটা আজীবন ফিক্সড থাকবে। আর যেটা তোমার লব্ধ কার্যকর ক্ষমতা, সেটা হচ্ছে তোমার 55 জিবি। তুমি চাইলে কিছু ছবি আর ডিলিট করে দিতে পারো, ডিলিট করে দিলে এটা হয়ে যাবে 40 জিবি। তুমি চাইলে আরো কিছু অ্যাপ লোড দিতে পারো, তখন এটা আবার হয়ে যাবে 60 জিবি। অর্থাৎ এই যে তোমার মোবাইলে কতটুকু তুমি ইউজ করছো সেটা চেঞ্জ হয়, তোমার নিজের উপর ডিপেন্ড করে। এটাই হচ্ছে পি। আর তোমার মোবাইলের যে ইন্টারনাল স্টোরেজ যেটা ফিক্সড, সেটা হচ্ছে তোমার পি প্রাইম। তো এখন আমরা জাস্ট অঙ্কটা করার চেষ্টা করব। তো আমরা যে ক্ষণবর্ষ হিসাব করে আসছিলাম 9800, সেটা হচ্ছে আমাদের পি বা লব্ধ কার্যকর ক্ষমতা 9800। আর আমাদের পি প্রাইম সেটা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা, সেটা আমাদের কোশ্চেনে সবসময় দেওয়াই থাকবে। এই ক্ষেত্রে সেটা হচ্ছে 15000 বা 15 কিলোওয়াট। 1 কিলোওয়াট সমান 1000, সুতরাং 15 কিলোওয়াট মানে হচ্ছে 15000 ইনটু 100%। তো এখান থেকে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ক্যালকুলেটরে জাস্ট এই অংশটুকু পার্সেন্টেজ বাদে ক্যালকুলেটরে আমরা বসাবো এই অংশটুকু, অর্থাৎ 9800 ডিভাইডেড বাই 15000 ইনটু 1000। ক্যালকুলেটরে বসানোর পর আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 65.33। আর পার্সেন্টেজ এককটা একক আকারে চলে আসবে। অবশ্যই ক্যালকুলেটরে পার্সেন্টেজ এককটা বসাবো না। তো এটা হচ্ছে আমাদের ভয়ের উত্তর, সেটা হচ্ছে 65.33, 5.33%। তাহলে আমরা চলে যাবো পরের অঙ্কটাতে। তো আমাদের পরের অঙ্কটাতে আমাদের জানতে চাওয়া হয়েছে যে ব্যয়িত শক্তির ক্ষেত্রে কত হবে। তো আমরা ব্যয়িত শক্তিকে কিভাবে প্রকাশ করে থাকি। ব্যয়িত শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করি। ই ইজ ইকুয়াল টু হচ্ছে পি প্রাইম টি। তোমরা মুখস্থ করে রাখবা, ব্যয়িত শক্তি মানে হচ্ছে পি প্রাইম টি। পি প্রাইম মানে কি? একটা ইঞ্জিনের যে মোট আমাদের যে ফিক্সড একটা মোট প্রদত্ত ক্ষমতা থাকে, অথবা আমাদের মোবাইল ফোনের যে ইন্টারনাল স্টোরেজ যেটা যেমন ফিক্সড থাকে, সেটা হচ্ছে পি প্রাইম। এক্ষেত্রে এটা অবশ্যই কোশ্চেন আজীবন দেওয়া থাকবে, সেটা হচ্ছে 15 কিলোওয়াট বা 15000 ওয়াট। এটার সাথে গুণ হবে সময়, অর্থাৎ এই ইঞ্জিনটা কতটুকু পরিমাণ সময় নিয়ে কাজ করছে, এটা দেওয়া আছে কোশ্চেন 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। দুটো সহজ বিষয় আমরা জাস্ট ক্যালকুলেটরে বসাবো। বসানোর পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে 9000000। তো এটা হচ্ছে আমাদের ব্যয়িত শক্তি। এখন আমরা ধীরে ধীরে একটু হার্ড টপিকের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কটা। এখানে বলতেছে যে সময় যদি দ্বিগুণ লাগে, দ্বিগুণ মানে কি? আগে 1 মিনিট লাগতে এখন 2 মিনিট লাগবে। তো আমাদের যদি পানি টুটাতে 2 মিনিট সময় লাগবে,
তাহলে ইঞ্জিনের কর্মদক্ষতা কেমন হবে? তো আমি আগে বলে নিই, দেখো আমাদের সাধারণত আমরা কোনো মানুষের ক্ষমতা কিভাবে হিসাব করি। ধরো একটা টেস্ট একজন মানুষ লিখতে 5 মিনিট সময় নেয়, একজন মানুষ লিখতে 2 মিনিট সময় নেয়, তুমি কার ক্ষমতা বেশি ধরবা? অবশ্যই যে কম সময় কাজটা করতে পারে। তো আমাদের যে ইঞ্জিন যত কম সময় কাজ করতে পারে তার কর্মদক্ষতা তত বেশি, আর যে একটা কাজ করতে যত বেশি সময় নেবে তার কর্মদক্ষতা তত কম। অর্থাৎ সময় বেশি, কর্মদক্ষতা কম, সময় কম, কর্মদক্ষতা বেশি হবে। এক্ষেত্রে যেহেতু আমাদের সময়টা বেশি লাগতেছে তাই কর্মদক্ষতাটা কমে যাবে। আগে আমাদের কর্মদক্ষতাটা ছিল 65.33%, এখন দেখি কত হয়। তাহলে আমাদের নতুন কর্মদক্ষতা নতুন কর্মদক্ষতাটাকে আমরা এটা প্ল্যান করে নিই, আর আমরা জানি এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের p ডিভাইডেড বাই p প্রাইম ইনটু 100%। দেন এখান থেকে আমরা জানি p টাকে আমাদের হিসাব করে নিতে হয়, আর p ইজ ইকুয়াল টু কি w বাই t। দেন আমরা দেখি w সমান কি জানি আমরা mgh divided by p divided by p prime into 100%। এখন খেয়াল করো t টাকে এখানে আমরা t রাখতে পারবো? অবভিয়াসলি না, কারণ আমরা আমাদের আগের অঙ্কগুলোতে t মানে তো 1 মিনিট বা 60 সেকেন্ড বুঝাই ফেলছি। বাট এখন আমাদের সময়টা হচ্ছে দ্বিগুণ সময়, আগের থেকে দ্বিগুণ পরিমাণে সময় লাগবে। অর্থাৎ এই ক্ষেত্রে t টা হচ্ছে t প্রাইম, আর ডানদিকে সবকিছু তো সেম থাকতেছে, জাস্ট আগের ক্রাইটেরিয়া দেই। এখন জাস্ট আমরা ভ্যালুগুলো ইনপুট দেওয়ার চেষ্টা করি। এই প্রান্তে আমাদের ভর হচ্ছে বস্তুটার 200 কেজি মানে 2 কুইন্টাল, অভিকর্ষিত ত্বরণের মান তো 9.8, উচ্চতা হচ্ছে 300 মিটার, দেন আমাদের সময় হচ্ছে 120 সেকেন্ড, কারণ ডাবল সময় নিচ্ছে, অর্থাৎ 2 মিনিট মানে 120 সেকেন্ড। p প্রাইম সেটার মান আমাদের আজীবন ফিক্সড, কোশ্চেনে দেওয়াই আছে 15 কিলোওয়াট বা 15000 ওয়াট, 15000 ইনটু 100%। সব কিছু ক্যালকুলেটর বসাবে, ক্যালকুলেশন তোমাকে অবশ্যই করতে পারতে হবে, তাহলে তুমি সায়েন্সে পড়ার যোগ্য না। তো নিচে তুমি ক্যালকুলেশন পারো, তো আমি জাস্ট লাস্ট অ্যান্সারটা লিখে দেই। এটা হচ্ছে 32.67%। আর সরাসরি ক্যালকুলেশন, এতগুলো ক্যালকুলেশন একসাথে বসানোর সুবিধা রেখে জানো, তোমার ভুলটা কম হবে, আর ভুল কম হলে সেটা টিচার ধরতে পারবে না। সরাসরি দুটো দেখে তার কাছ থেকে মেরে দিবা, এটা হচ্ছে চালাকিটা। তো আমাদের এখানে 32.67 আসতেছে। ও একটা বিষয়, তার আগে আমাদের ব্যক্তি শক্তির যে অঙ্কটা ছিল সেখানে আমাদের অ্যান্সারটা ছিল 9 লক্ষ জুল। হ্যাঁ, একটা বিষয় একটু খেয়াল করি, আমরা আপনার সময়টাকে বৃদ্ধি করে ডাবল করে ফেলছি, আর ডাবল করার পরে কি দেখলাম যে আমাদের কর্মদক্ষতাটা কমে অর্ধেক হয়ে গেছে। আগে 65 ছিল, এখন 32 হয়ে গেছে। অর্থাৎ সময় যদি আমরা ডাবল করি কর্মদক্ষতা অর্ধেক হয়ে যায়, সময় যদি আমরা অর্ধেক করি কর্মদক্ষতা ডাবল হয়ে যায়। এটা অবশ্য আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, আমরা কর্মদক্ষতার সূত্রটা কিভাবে ডিরাইভ করে নিয়ে আসতে পারি সেটা আমরা 9 নম্বর অঙ্ক দেখছি। এখন আমরা 6 নম্বর অঙ্কে সেম ক্রাইটেরিয়ার একটা অঙ্ক করব, বাট এখানে প্রশ্নটা একটু অনেকটা ডিফারেন্ট। এখানে আমাদের উল্টোটা কোশ্চেন করছে যে এখন কর্মদক্ষতা বাড়ায় দেওয়া হয়েছে, সময়ের কি পরিবর্তন হবে, ব্যয়িত শক্তির কি পরিবর্তন হবে সেটা হিসাব করতে বলছে। তো আমরা যখন হিসাবটা করে দেখি কি হয়। তো আমাদের জানা আছে উই নো আমাদের যে কর্মদক্ষতা সেটা হচ্ছে ইটা ইজ ইকুয়াল টু আমরা জানি mgh divided by t divided by p prime into 100%। সূত্রটাকে আমরা ডিরাইভ করে লিখতে পারি, খুব বেশি বেটার ভাবে লিখতে পারলে আসলে। তো আমাদের এখানে ইটার ভ্যালুটা কত হবে এটা আমরা বোঝার চেষ্টা করি। আমাদের আগে দেওয়া ছিল ইটার মানটা আমরা বের করছিলাম 65.33%, এখন বলছে 5% বৃদ্ধি হবে, মানে কত হবে 70.33%। তখন এটা পরিবর্তে লিখতে পারি 70.33% is equal to, এখানে পুরোটাকে খেয়াল করো, mgh divided by t divided by p prime into 100%। এখন একটা বিষয় খেয়াল করি, আমরা উভয় দিকে আমাদের একটা সেম একক আছে, সেটা হচ্ছে পার্সেন্টেজ। তো দুটো দিক থেকে আমরা সেম টাইপের জিনিস ক্যান্সেল আউট করে দিতে পারি, অর্থাৎ আমরা বলতে পারি পার্সেন্টেজটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, শেষ। দেন হচ্ছে এখানে আমাদের 70.3 দেওয়া আছে, আর এখানে এই পুরো একটা ভ্যালু দেওয়া আছে। একটা বিষয় মনে রাখবা, কর্মদক্ষতার এফেক্টটা অলওয়েজ আমাদের শুধুমাত্র সময়ের উপর পড়ে। কর্মদক্ষতার এফেক্টটা অলওয়েজ আমাদের সময়ের উপর পড়ে, আর কোনো কিছুর উপর পড়বে না, বাদ বাকি সবকিছু এখান থেকে সেম থাকবে। তো আমরা এখান থেকে সময়টাকে কিভাবে বের করতে পারি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। অবশ্যই যে 100 এটা অবশ্যই কিন্তু আমাদের লবের সাথে গুণাকার আছে, সেটা আমরা জানি আশা করি সবাই।
আর এখানে লবের সাথে গুণাকারে থাকা মানে হচ্ছে কি সে আসলে mg এর সাথে গুণাকারে আছে, অর্থাৎ আমাদের কোনো একটা ভগ্নাংশের ডানে বামে কিছু গুণাকারে থাকলে সে আলটিমেটলি লবের সাথে গুণাকারে থাকে, তাই তো? তাহলে এখন এতটুকু হচ্ছে আমাদের ভগ্নাংশের লব, অর্থাৎ আমরা বলতে পারি mgh into 100 divided by t is equal to p prime, এটার সাথে এটা আমরা বজ্রগুণন করতেছি, আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে চলো বাকি ক্যালকুলেশনটা এখানে নিয়ে যাই। এখানে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আবার আমরা বজ্রগুণন করে দিব, t এর সাথে এটা গুণ হবে, এটা নিচের 1 এর সাথে গুণ হবে, তাহলে আমাদের p prime into 70.33 into t is equal to এই পুরো অংশটা নিচের 1 এর সাথে গুণ, অর্থাৎ mgh into 100। দেন আমাদের তো শুধু t লাগবে, তাহলে আমরা t টাকে এখানে রাখি, t is equal to mgh into 100 divided by p prime into 70.33। এখন সরি মানটাকে আমরা বসাইনি, আমাদের m এর মান ছিল কত 200, দেন আমাদের g এর মান হচ্ছে 9.8, h এর মান ছিল 300 into 100 দেওয়া আছে, p প্রাইম হচ্ছে 15000 into 70.33। এটা টোটালটা ইজিলি ক্যালকুলেশন করবা, তোমাদের t এর যে ভ্যালুটা সেটা আমি জাস্ট বলে দিচ্ছি, মিলিয়ে নিও, সেটা হচ্ছে 55.74 সেকেন্ড। অর্থাৎ আগে আমরা দেখেছিলাম যে আমাদের যে সময়টা দরকার ছিল সেটা হচ্ছে 1 মিনিট বা 60 সেকেন্ড, কর্মদক্ষতা আমরা একটু বাড়ায় দিছি, আমাদের সময়টা একটু কমে আসছে। একই রকম ভাবে কর্মদক্ষতা বৃদ্ধি করতে করতে যখন তুমি ডাবল করে ফেলবা তখন সময় কমতে কমতে অর্ধেক হয়ে আসবে। এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ডেরিভেশন অঙ্কটা। অঙ্কটার একটা পার্ট আমাদের একটু বাকি আছে। আচ্ছা তাহলে আমরা একটু আগে দেখছিলাম যে আমাদের সময়টার প্রয়োজন কত হয় 55.74 সেকেন্ড, এটা আমরা প্রয়োজনীয় যে সময় বা সময় পরিবর্তন সেটা হিসাব করছি। এখন আমাদের ব্যয়িত শক্তি, তো ব্যয়িত শক্তি কিভাবে হিসাব করতে হয় সেটা অলরেডি তোমরা জানো, আমরা একটু আগে অলরেডি ব্যয়িত শক্তি হিসাব করে আসছি। এক্ষেত্রে ব্যয়িত শক্তি হচ্ছে p প্রাইম ইনটু t। p প্রাইম হচ্ছে আমাদের জন্য আজীবন ফিক্স, সেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, এখানে 15000 দেওয়া আছে। t হচ্ছে সময়, সেই সময়টা আমরা বের করে নিছি। t এর রেসপেক্টে সবসময় e পরিবর্তন হয়, মনে রাখবা, যেহেতু p প্রাইম এটা হচ্ছে ফিক্সড, সবসময় একই থাকবে। দ্যাটস আমাদের e এর মান যদি কখনো চেঞ্জ হয় সেটা চেঞ্জ হবে অবশ্যই আমাদের t এর রেসপেক্টে, অর্থাৎ t চেঞ্জ হলে e চেঞ্জ হবে। এখন t এর ভ্যালুটা আমরা পাইছি 55.74, জাস্ট টোটালি এটাকে ক্যালকুলেশন করবে, যেটা আসবে সেটা হচ্ছে 8361000। আরেকটা বিষয় জাস্ট সেটা আমি বলতে চাই, তা হচ্ছে যদি পরীক্ষার সময় একক মুখস্থ থাকে একক দিবা, একক তো অবশ্যই মুখস্থ করতে হবে কার একক কি। আর যদি সামহাও ভুলে গেছো তাহলে এককটা দিবা না, কারণ যদি একক না দাও নাম্বার কাটবে 1, আর যদি একক দিয়ে ভুল করো তাহলে শিক্ষক চাইলে ফুল নম্বর কেটে দিতে পারে। সো শুধু শুধু চেয়ে একটা মারা খাওয়ার দরকার নেই আমাদের। আচ্ছা তাহলে এখন আমরা জাস্ট দুইটা ইজি আমাদের সূত্রের ডেরিভেশন শিখে নিব। এটা আমাদের বোর্ড বইয়ে, এখনকার বোর্ড বইতে দেওয়া নাই, বাট যখন আমরা বোর্ড বইটা পড়ছিলাম আমাদের জাস্ট তোমাদের এই বোর্ড বইয়ের আগে যখন বোর্ড বইয়ের লাস্ট এডিশন ছিল সেই বোর্ড বইয়ে আমাদের এই ক্যালকুলেশনটা দেওয়া ছিল, বাট তোমাদের এখানে নাই, এটা মিসিং করা হয়েছে। তো তোমরা জাস্ট এখান থেকে শিখে নাও যে আমাদের গতিশক্তির সাথে আমাদের ভরবেগের একটা সম্পর্ক আছে। দেন হচ্ছে আমাদের গতিশক্তির সাথে আমাদের কৃতকাজের একটা সম্পর্ক রয়েছে। সেই দুটো জিনিস এখন আমরা এখান থেকে শিখে নিব। এটা আমাদের বর্তমান বোর্ড বইতে দেওয়া নাই, তো অবশ্যই ভালো করে শিখতে হবে তোমাদেরকে। তো আমাদের গতিশক্তি সমান আমরা কি জানি, Tk is equal to half of mv স্কয়ার। এখন একটু খেয়াল করো, আমি জাস্ট কোন একটা কারণে আমি একটা m এখানে গুণ করলাম উপরে, m into m v স্কয়ার। উপরে যদি আমি গুণ করি তাহলে অবশ্যই নিচে গুণ করে দিতে হবে। এখন আমি কাটাকাটি করলে আবার সেই m v স্কয়ার পেয়ে যাব। এখন আমার একটা m আরেকটা m আমার কি প্রকাশ করে, m স্কয়ার v স্কয়ার, নিচে আছে m। এখন আমি m স্কয়ার v স্কয়ার এটাকে কি লিখতে পারি, mv হোল স্কয়ার, নিচে আছে m। এখন খেয়াল করি যে আমার mv এটা আছে, এটা হচ্ছে আমার কি ভর বেগ। তো ভর আর বেগের গুণফলই কিন্তু হচ্ছে ভর বেগ, আর ভর বেগকে p দ্বারা প্রকাশ করা হয়। তাহলে p স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস m।
এটা হচ্ছে আমাদের প্রথম অনুসিদ্ধান্ত বা সূত্রটা ডেরিভেশন আমরা শিখে রাখলাম যে আমাদের ই কে বা গতি শক্তি সমান হচ্ছে ভরবেগ হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 গুণ বস্তুটার ভর। এখন হচ্ছে গতি শক্তির সাথে আমাদের কৃতকার্যের কি সম্পর্ক হতে পারে? আমরা দেখো কৃতকার্য সমান আমরা জানি Fs, বল হচ্ছে কি আমাদের ভর গুণ ত্বরণ মানে হচ্ছে MAS। দেন এখান থেকে আমরা একটু খেয়াল করো, আমাদের একটা সূত্র আমাদের মুখস্থ আছে, সেটা হচ্ছে কি যে v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস টুয়াইস as। এখান থেকে আমরা চাইলে কি লিখতে পারি যে টুয়াইস as ইজ ইকুয়াল টু v স্কয়ার মাইনাস u স্কয়ার, তাই তো? তাহলে লাস্ট আমরা বলতে পারি যে সুতরাং as ইজ ইকুয়াল টু v স্কয়ার মাইনাস u স্কয়ার ডিভাইডেড বাই 2। তো এখান থেকে as এর যে ভ্যালুটা পাচ্ছি সেটাকে আমরা এখানে বসাই দিই as এর পরিবর্তে, তাহলে m ইনটু v স্কয়ার মাইনাস u স্কয়ার ডিভাইডেড বাই 2। একটু সহজ ক্যালকুলেশন তোমরা নিতে পারবা, সেটা আমি বলতেছি না, যে এটা সমান হবে তাহলে হাফ mv স্কয়ার মাইনাস হাফ mu স্কয়ার। অর্থাৎ কোন বস্তুর শেষে তার যে গতিশক্তি থাকবে তার থেকে যদি আমরা আদি গতিশক্তি বাদ দেই তাহলে আমাদের যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের কৃতকাজ। অর্থাৎ কৃতকাজের সাথে আমাদের গতিশক্তি সম্পর্ক হচ্ছে ডেল ই কে, মানে হচ্ছে গতিশক্তির পরিবর্তনই কৃতকাজের সমান, গতিশক্তির পরিবর্তন কৃতকাজের সমান। তো আমরা একটু আগে যে দুটো নতুন সূত্র শিখছি আমাদের গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, সেটা আমাদের এখানে কাজে দিবে। তো এখানে আমাদের যে উৎপাদটা আমরা করে আসছি তার সূত্রটা ডেরিভেশন, সেটা তোমরা একটু মুখস্থ করার চেষ্টা করবা, তোমাদের কাজে আসবে। এমনিটা বোর্ডে আসছে, তোমরা দেখে নিবা। তো আমাদের এখন একটা ম্যাথ দেওয়া আছে যে রহিম, তার ভর হচ্ছে 30 কেজি, সে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এট দ্য সেম টাইম করিম, তার ভর হচ্ছে 20 কেজি, সে 6 মিটার পার বেগে গতিশীল। এখন আমাদের এখান থেকে দেখাতে বলছে যে উভয় ক্ষেত্রেই তাদের ভরবেগটা সমান কিন্তু তাদের গতিশক্তিটা বেশি হবে। মানে তাদের যদি দুজনের আমরা ধরে নিচ্ছি যে ভরবেগ সমান, দুজনেরই হচ্ছে ভরবেগ p, এখন আমাদের দেখাতে হবে যে কার গতিশক্তিটা আসলে তখন বেশি হয়। তো আমরা জানি আচ্ছা রহিমের গতিশক্তিটাকে আমরা ধরলাম ই কে। এখন ই কে ইকুয়াল টু আমরা জানি হাফ অফ mv স্কয়ার, বাট এখানে কি হাফ অফ mv স্কয়ার আমরা লিখবো? অবশ্যই না, আমরা এটা একটা সূত্র নতুন শিখে আসছি যে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি। কারণ আমাদের এখানে দেখাতে বলছে যে ভরবেগ সমান হলে কার ই কে বেশি, মানে কার গতিশক্তিটা বেশি হবে। ভরবেগ সমান, এখন কার ই কে বা গতিশক্তিটা বেশি সেটা আমরা দেখাবো। অর্থাৎ আমাদের এখানে হাফ অফ mv স্কয়ার সূত্রটা চলবে না, কারণ এখানে ভরবেগের টার্মটা চলে আসছে। তো আমাদের লিখতে হবে p স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস m। একটু আগে আমরা শিখে আসছি কিভাবে গতিশক্তি সমান এটা লেখা যায়। যেটা হচ্ছে আমাদের রহিমের গতিশক্তি, এবং আমরা বলতে পারি করিমের গতিশক্তি হলে কত হবে? রহিমের গতিশক্তি যদি ই কে ধরছি, তো করিমেরটা ধরি ই কে প্রাইম ইজ ইকুয়াল টু আবারো p স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস m। এখন খেয়াল করো, রহিমের ভর তো হচ্ছে 30 কেজি, কিন্তু করিমের ভর কি 30 কেজি যে আমরা লিখবো? অবশ্যই না, করিমের ভর তো 20 কেজি, তাহলে এটা কি প্রাইম দ্বারা প্রকাশ করি আমরা। এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ই কে প্রাইম দিয়ে ভাগ করে দেই। জাস্ট ভাগ করলে কি হবে? ই কেটা হচ্ছে p স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস m, আর ই কে প্রাইমটা হচ্ছে p স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস m প্রাইম। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি p স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস m ইনটু, নিচেটা উল্টে যাবে, তার মানে 2m প্রাইম ডিভাইডেড বাই p স্কয়ার। এখান থেকে খুব ইজি বাকি ক্যালকুলেশনটা যেগুলো পারবা, p ক্যান্সেল আউট, 2 ক্যান্সেল আউট, থাকবে আমাদের m প্রাইম বাই m প্রাইমের মান হচ্ছে আমাদের কি করিমের গতিশক্তি, সেটা হচ্ছে 20, আর m হচ্ছে রহিমের গতিশক্তি, সেটা হচ্ছে 30, আর ইজিলি আমরা বলতে পারি 2/3। অর্থাৎ আমরা সাম আপ করে বলতে পারি e কে ডিভাইডেড বাই e কে প্রাইম ইজ ইকুয়াল টু 2/3, আর e কে ছিল আমাদের
রহিমের গতিশক্তি, ই কে প্রাণটা ছিল করিমের গতিশক্তি। তো এখান থেকে আমরা বলতে পারি যখন রহিমের গতিশক্তি 2 তখন করিমের গতিশক্তি 3, অর্থাৎ কার গতিশক্তি বেশি? করিমের। তাহলে এখান থেকে করিমের গতিশক্তিটা হচ্ছে বেশি। তো তোমাদের এখান থেকে যতগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল আমরা চেষ্টা করছি সবগুলো বোর্ডে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পড়ায় দেওয়ার। আর আশা করি তোমাদের যে পরীক্ষাটা আসতেছে সেই পরীক্ষায় এই অঙ্কগুলো বাইরে কোনো কোশ্চেন আসবে না, যেহেতু তোমরা একটা লং টাইম পড়ালেখার বাইরে ছিল সেটা সরকারও জানে। আর তোমাদের শর্ট সিলেবাস দেওয়া হয়েছে মোর দ্যান, সেখান থেকে স্পেসিফিক কিছু টপিকই তোমাদের আসবে যা বিগত 2-3-4 বছরে বোর্ডে আসে নাই, তা হঠাৎ করে তোমাদের সময় আসার সম্ভাবনা প্রায় নাই বললেই চলে। সো বোর্ডে আসা কোশ্চেনগুলো যথেষ্ট পরিমাণে বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবা, যা বোর্ডে বিগত 5 বছর আসে নাই সেটা তোমাদের বেলাও আসবে না, সেটা নিশ্চিত থাকা যায়।